হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। ইতিমধ্যে আমরা ক্লাস 11-এর যে সেমিস্টার 1 2024-25-এর প্রোজ সেকশন থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণের পার্ট 1 তোমাদের সামনে ভিডিও করে দেখিয়েছি। আজকের ভিডিওতে থাকবে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পার্ট 2। যেহেতু গল্পটা অনেক বড় রয়েছে সেই জন্য আমরা এটাকে কয়েকটা পার্টে ভেঙে নিয়েছি। আজকে থাকবে তার পার্ট 2। তোমরা অবশ্যই এটাকে শেষ অবধি দেখো, তাহলে গল্পটাকে ভালো করে বুঝতে পারবে। অনেক আননোন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোর মিনিংও তোমরা জানতে পারবে। এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই যেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলো আমরা শুরু করি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই R.K. নারায়ণের পার্ট 2। পার্ট 1টা আমরা শেষ করেছিলাম ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই অবধি বলে। আজকে আমরা শুরু করছি পার্ট 2। শুরু হচ্ছে এখান থেকে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ। অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার, আমাদের এই গল্পের যে মুখ্য চরিত্র, সে হ্যাড লেফট হিজ ভিলেজ, তার গ্রামকে ছেড়ে এসেছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট। প্রিভিয়াস মানে হচ্ছে কোনো পূর্ব, থট মানে চিন্তা, আগের কোনো চিন্তা অর প্ল্যান বা পরিকল্পনা। তার গ্রামকে ছেড়ে আসার কোনো পূর্ব পরিকল্পনা বা চিন্তা ছিল না। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি সে ওই গ্রামেই থাকতো, হি উড হ্যাভ ক্যারিড অন, সে হয়তো চালিয়ে যেত দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। ফোরফাদার্স মানে হচ্ছে পূর্বপুরুষ। তার পূর্বপুরুষরা যে ধরনের কাজগুলো করেছে সেই কাজগুলোকেই তাকে হয়তো চালিয়ে যেতে হতো। নেমলি, অর্থাৎ যে কাজগুলো চালিয়ে যেতে হতো সেগুলো কি? মুখ্যত টিলিং দ্য ল্যান্ড। টিলিং দ্য ল্যান্ড মানে হচ্ছে জমি চষা, অর্থাৎ মাঠে ক্ষেত খামারি করা। লিভিং, লিভিং মানে সাধারণ জীবনযাপন করা। ম্যারিং, বিবাহ করা। অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, তার যে শস্যক্ষেত্র, সেই শস্যক্ষেতে ফসলের সঙ্গে সঙ্গে তারও আস্তে আস্তে বয়স বৃদ্ধি পাওয়া। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং বাড়ি বলতে তার সেই পূর্বপুরুষের বাড়িতেই থাকতে তাকে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হওয়ার ছিল না। হি হ্যাড টু লিভ হোম, তাকে তার বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না জানিয়েই। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং সে বিশ্রাম নিতে পারেনি বা নিজেকে একটু থিতু করতে পারেনি, কোথাও গিয়ে শান্তিতে একটু রেস্ট নিতে পারেনি, টিল, যতক্ষণ না পর্যন্ত হি লেফট ইট বিহাইন্ড। ইট বলতে এখানে ভিলেজকে বোঝানো হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত সে ছেড়ে আসছিল এটাকে পেছনে। কত পেছনে? এ কাপল অফ 100 মাইলস, মানে প্রায়, কাপল মানে হচ্ছে দুই বা এক জোড়া, তাহলে এক জোড়া 100 মাইলস মানে হচ্ছে প্রায় 200 মাইল যতক্ষণ না পর্যন্ত সে পেরিয়ে আসছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু সে একটুও শান্তিতে রেস্ট নিতে পারেনি। টু এ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, ইট ইজ এ গ্রেট ডিল, এটা একটা বড়সড় বিষয়। কোনটা বড়সড় বিষয়? এই যে নিজের গ্রাম, যেখানে সে পূর্বপুরুষের বাড়িতে রয়েছে, পূর্বপুরুষের কাজকর্ম করছে, সেই খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সেই স্বাভাবিক জীবনযাপনকে ত্যাগ করে নিজের গ্রাম ছেড়ে প্রায় 200 মাইল দূরে এসে একটা নতুন জায়গায় আবার সব কিছু নতুনভাবে শুরু করা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। অ্যাজ ইফ, যেন, অ্যান ওশান ফ্লোড বিটুইন, ফ্লো মানে বয়ে যাওয়া, ওশান মানে হচ্ছে মহাসাগর, যেন এই চিন্তাভাবনা এবং বাস্তবে যে প্রয়োগ, এই দুটোর মধ্যে দিয়ে যেন মনে হয় যে একটা সমুদ্র বোধহয় প্রবাহিত হয়ে যাবে। মানে এই ভাবাটা এবং করাটা মধ্যে এতটাই ফারাক যে মাঝে বোধহয় একটা সমুদ্র যদি বয়ে যায় তাহলেও বোধহয় অতটা দূরত্ব মানুষের হবে না, মানে চিন্তাভাবনাটাও অতটা দূর অবধি প্রবাহিত হতে পারে না। কিন্তু এর যে বাস্তব অবস্থা তাকে বাধ্য করেছে যে সেই প্রায় সমুদ্র পার করবার মতো একটা প্রচেষ্টা করে তাকে নিজের গ্রামকে ছেড়ে দিয়ে অন্য গ্রামে গিয়ে তাকে বসতি স্থাপন করতে হচ্ছে। পরের পাড়ায় আসছি, হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। ওয়ার্কিং অ্যানালিসিস মানে হচ্ছে কর্মবিশ্লেষণ বা হচ্ছে একটা হাতে কলমে বিশ্লেষণ করা, তার যে অভিজ্ঞতা রয়েছে। অফ ম্যানকাইন্ডস ট্রাবল, ম্যানকাইন্ড মানে হচ্ছে মানুষ, অর্থাৎ মানব জাতির যে সমস্যা, অর্থাৎ ওই এলাকায় যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের যে সাধারণ সমস্যা, কাজ করতে করতে সেই সম্পর্কে তার একটা সার্বিক ধারণা তৈরি হয়ে গেছে যে এখানকার মানুষদের সমস্যাগুলো মূলত কী কী হতে পারে।
সমস্যাগুলোর মধ্যে যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে ম্যারেজ অর্থাৎ বিবাহ সংক্রান্ত সমস্যা, কারোর বিয়ে হচ্ছে না, বিয়ে ভেঙে যেতে চলেছে এরকম, মানি টাকা পয়সা বিষয়ক সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ মানে হচ্ছে, ট্যাঙ্গলস মানে হচ্ছে জট, অ্যান্ড হিউম্যান টাইজ মানে হচ্ছে বন্ধন, অর্থাৎ মানুষ যে জটগুলো বাঁধে, অর্থাৎ তাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয় সেই সমস্যাগুলোকেই এখানে ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ বলা হচ্ছে। তো সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ যখন মানুষ পায় না তখন তারা জ্যোতিষীর কাছে যায়। লং প্র্যাকটিস হ্যাজ শার্পেন্ড হিজ পারসেপশন। লং প্র্যাকটিস, বহুদিন ধরে এইখানে প্র্যাকটিস করার ফলে তার তীক্ষ্ণ হয়েছে কোনটা, তার পারসেপশন অর্থাৎ তার উপলব্ধি, অর্থাৎ সে বুঝতে পারে, আমাদের জ্যোতিষী মহাশয়, যে একটা লোককে দেখলে যে তার কী কী সমস্যা হতে পারে, অ্যাট এ গ্লান্স একটা বোঝার তার ক্ষমতা তৈরি হয়েছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। প্রায় 5 মিনিটের মধ্যে তাদের সেই লোক জ্যোতিষীর সামনে এসে কথা বলতে শুরু করার 5 মিনিটের মধ্যে জ্যোতিষী বুঝতে পেরে যায় এই সমস্যাটা কোথায়, বিবাহ না টাকা পয়সা নাকি অন্য কিছু। হি চার্জড 3 pies। পাই হচ্ছে একটা ইউনিট অফ মানি, টাকার একটা একক। আমরা আগেকার দিনে যারা ব্যক্তি তাদের কাছে শুনেছি পাই পয়সার হিসাব বলা হতো, বা আমি তার সব টাকা পাই টু পাই মিটিয়ে দেবো, এই সমস্ত পাইগুলো, এগুলোকে বলা হয় পয়সা। পয়সার ক্ষুদ্র একক, আরও ক্ষুদ্র একক ছিল কড়া গন্ডা এই ধরনের জিনিস, তো পাইও সেরকম একটা ক্ষুদ্র একক। তো সেই 3 পাই করে পয়সা তিনি আদায় করতেন পার কোয়েশ্চেন। প্রত্যেক প্রশ্নের উত্তর দেবেন, তার জন্য 3 পাই করে নেবেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং তার মুখ তিনি খুলতেন না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না পর্যন্ত অন্য ব্যক্তি হ্যাড স্পোকেন, তারা সে কথা বলছে, ফর অ্যাটলিস্ট অন্ততপক্ষে 10 minutes। 10 মিনিট যদি অন্য তার সামনে বসা ব্যক্তি কথা না বলে তার আগে পর্যন্ত তিনি কিন্তু নিজের মুখ খুলতেন না। হুইচ প্রোভাইডেড, এই যে 10 মিনিটের কথা, এই যে লোকটি বলছে 10 মিনিটের কথা, সেই 10 মিনিটের কথা আমাদের জ্যোতিষী মহাশয়কে যোগান দিত এনাফ স্টাফ, যথেষ্ট বস্তু অর্থাৎ বিষয় বা যথেষ্ট মেটেরিয়াল, ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস। প্রায় এই 10 মিনিটের কথা শুনে তিনি প্রায় 12খানা উত্তর এবং তার সঙ্গে সঙ্গে উপদেশ তিনি দেওয়ার ক্ষমতা রাখতেন। When he told the person before him, gazing at his palm, যখন তিনি তার সামনে বসা ব্যক্তিকে বলতেন তার পাম অর্থাৎ তার হাতের তালুর দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে, ইউ আর নট গেটিং, তুমি পাচ্ছ না, দ্য ফুলেস্ট রেজাল্টস, সর্বোত্তম যে ফল, অফ ইউর এফোর্টস, তোমার প্রচেষ্টার, অর্থাৎ তুমি যে পরিমাণ প্রচেষ্টা করছো তার থেকে যে যতটা ফল হওয়া উচিত ততটা তুমি পাচ্ছ না। 9 out of 10, 9 জন, মানে 10 জনের মধ্যে 9 জন কী করতো না, ডিসপোজড টু এগ্রি উইথ হিম। তার মানে হচ্ছে মোটের ওপরে মেনে নিত, ডিসপোজ টু এগ্রি মানে হচ্ছে না মেনে তারা পারতো না। 10 জনের মধ্যে 9 জন মোটামুটিভাবে স্বীকার করে নিত যে তিনি যে কথাগুলো বলছেন সেটা ঠিক, অর্থাৎ যতটা এফোর্ট সে কাজে দিচ্ছে ততটার রেজাল্ট সে পাচ্ছে না। অর হি কোয়েশ্চেন, বা তিনি প্রশ্ন করতেন, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কি কোনো মহিলা এরকম আছে, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, বা হয়তো দূরের কোনো আত্মীয় এদের মধ্যে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যার সঙ্গে তোমার মতের খুব একটা মিল নেই, মানে কোনো একটা মহিলা তার সঙ্গে একটু মনোমালিন্য আছে বা কোনো সমস্যা আছে, হ্যাঁ, এই ধরনের কোনো প্রবলেম, এই ধরনের কোনো লিটিগেশন তোমার আছে কি না, এই ধরনের প্রশ্ন তিনি করতেন। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, বা তিনি তার চরিত্রের একটা ব্যাখ্যা করতেন, একটা অ্যানালিসিস করতেন, বিশ্লেষণ করতেন। মোস্ট অফ ইউর ট্রাভেলস, যখন দেখতেন এইগুলো কিছু মিলছে না তখন তিনি বলতেন যে তোমার বেশিরভাগ সমস্যা আর ডিউ টু ইয়োর নেচার, সেগুলোর মূল যে কারণ সেটা হচ্ছে তোমার প্রকৃতি, অর্থাৎ তোমার যে স্বভাব সেটাই হচ্ছে এই তোমার সব সমস্যার কিন্তু মূল। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সেটার্ন হোয়ার হি ইজ, আর তুমি অন্যরকম, আদারওয়াইজ মানে অন্যরকম, তোমার অন্যরকম হবেই বা কী করে যখন
তোমার শনি বসে রয়েছে কপালে। তার মানে সোজা কথায় বলতে গেলে যে তোমার ওপরে শনির প্রকোপ রয়েছে, তুমি আর অন্য কিছু ভালো কিছু পাবেই বা কী করে। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার, তোমার একটা ইম্পেটাস মানে হচ্ছে উদ্দাম, চিন্তাভাবনাহীন, বেপরোয়া একটা জীবন তোমার রয়েছে, এরকম একটা স্বভাব তোমার রয়েছে। অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, এবং তোমার একটা খারাপ বহির্জগতের জীবনযাত্রা রয়েছে, মানে ঘরের বাইরের যে জীবনটা তুমি কাটাও সেইটার মধ্যে কিন্তু কিছু খারাপ জিনিস রয়েছে, সেইগুলোর জন্যেই কিন্তু তোমার সমস্যা হচ্ছে এবং তুমি যা করছো তার থেকে সম্পূর্ণ ফিডব্যাকটা পুরোপুরিভাবে পাচ্ছ না। দিস এন্ডেয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এই যে কথাগুলো তিনি বলতেন সেগুলো এন্ডিয়ার্ড হিম, তাকে প্রিয় করে তুলতো, টু দেয়ার হার্টস, তাদের হৃদয়ের কাছে নিয়ে আসতো, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। যখন এই কথাগুলো বলতো না, হ্যাঁ আপনি তো ঠিক বলেছেন, এই রকমই কিছু একটা হচ্ছে, এইটা জ্যোতিষীকে তাদের অর্থাৎ কাস্টমারদের অনেক প্রিয় করে তুলতো। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, কারণ আমাদের মধ্যে সবথেকে নরম সরম যে, সেও লাভস টু থিঙ্ক, এটা ভাবতে ভালোবাসতো, দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। ফরবিডিং মানে হচ্ছে নিষিদ্ধ, এক্সটেরিয়ার মানে হচ্ছে বাইরে, মানে হচ্ছে আমাদের মধ্যে যে খুব নরম, খুব ভদ্র, তারও মনে হতো যে আমার বোধহয় কোনো নিষিদ্ধ বাইরের দিকের কোনো কাজ আমি হয়তো করে ফেলেছি, হয়তো এরকম কিছু আছে যেটা আমার করা উচিত ছিল না, বাইরে জীবনযাত্রার মধ্যে কিছু হয়তো কেউ কিছু নেশা টেশা করেছে বা এই ধরনের কিছু। তো এইটাকেই যে খুব আমাদের মধ্যে নরমতম, ভদ্রতম, সেও তো এটাকে বড়সড় কিছু ভাবতো। আর যারা বড়সড় করেছে তাদের কথা তো আলাদাই। তো এইটা একদম তাকে 100% ফিডব্যাক দিত জ্যোতিষীকে, যে বাইরের কিছু খারাপ করেছে। কারণ মানুষ বাইরে বেরোলেই, বন্ধুবান্ধবদের পাল্লাতে পড়লেই কিছু অসৎ কাজ তো করবেই, তো সেই অসৎ কাজ থেকে আটকে রাখা বহু মানুষের পক্ষে সম্ভব নয়, বহু মানুষই সেই পাল্লায় পড়ে। সুতরাং এটা খুব একটা সহজ ট্রিক যে বাইরের জীবনযাত্রার মধ্যে কিছু একটা খারাপ বা অসৎ কাজ তুমি করেছো, এটা বললে কিন্তু 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রেই এই অ্যান্সারটা ইয়েস আসবে, এবং সেইখানেই জ্যোতিষী তার যে অনুমান ক্ষমতা কতটা বেশি সেটা বোঝানোর জন্য যথেষ্ট কিন্তু পোটেনশিয়াল পাবেন। দ্য নাটস ভেন্ডার, অর্থাৎ ওই যে বাদাম বিক্রেতা, ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, তার যে মশালটা সেটাকে নিভিয়ে দিয়েছে। অ্যান্ড রোজ, রোজ হচ্ছে রাইজের পাস্ট টেন্স, রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্যে সে উঠে পড়েছে। দিস ওয়াজ এ সিগন্যাল, এইটা একটা সিগন্যাল মানে এটা একটা চিহ্ন, ফর দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজারের কাছে, টু বান্ডেল আপ টু, যে আপনিও এবার বান্ডেল আপ মানে গুটিয়ে ফেলুন মালপত্র। সিন্স, কারণ ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এইটা যখনই এই ভেন্ডারের মশাল নিভে যাবে, এই অ্যাস্ট্রোলজারকে কিন্তু ডার্কনেসের মধ্যে থাকতে হবে, এবং ডার্কনেসের মধ্যে তো তার কাজ চলবে না। এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার, শুধুমাত্র এই অন্ধকারের মধ্যে আবঝা আলোর প্রকাশ আসছে, একটা শ্যাফট মানে একটা আলোক রশ্মি, সেটা হচ্ছে একটা গ্রিন লাইট, একটা সবুজ রঙের আলোক রশ্মি, হুইচ স্ট্রেড মানে এখানে বিচ্ছুরিত হচ্ছে, এসে পৌঁছাচ্ছে বিক্ষিপ্তভাবে, এখানে আসছে ফ্রম সামওয়্যার, কোনো একটা জায়গা থেকে। কোন জায়গা থেকে এই যে আলোটা আসছে সেটা অতটা কারোর জানা নেই, কিন্তু একটা নীল রঙের, একটা সবুজ রঙের রশ্মি এসে পৌঁছাচ্ছে। এই সবুজ রঙের রশ্মিতে কোনো রকম আবঝা আবঝা দেখতে দেখতে আমাদের জ্যোতিষী মহাশয় তার জিনিসপত্রকে গোছাচ্ছেন। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং এই সবুজ রঙের রশ্মিটা তার সামনে যে মাটি, সেই মাটিতে এসে আলোটা পড়ছে, সেই আলোর উপরে ভরসা করে তিনি কি করছেন না, তিনি নিজের জিনিসপত্রকে গোছাচ্ছেন। হি পিকড আপ হিজ করিসেলস, তিনি তার করিসেলগুলোকে তুলে নিচ্ছেন। অ্যান্ড প্যারাফার্নালিয়া মানে হচ্ছে তার যে সমস্ত আরও যে জ্যোতিষীর সরঞ্জামগুলো আছে সেগুলোকে তিনি তুলে নিচ্ছেন। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং তিনি সেই জিনিসপত্রগুলোকে তার ব্যাগের মধ্যে টুকটুক করে ঢোকাচ্ছেন। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট,
যখন এই গ্রিন শ্যাফট অফ লাইট, এই সবুজ রঙের আলোটা ব্লটেড আউট মানে হচ্ছে আস্তে আস্তে মুছে যাচ্ছে, হি লুকড আপ। কেন মুছে গেল না, বোঝা যাচ্ছে হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। যখনই এরকম দেখা গেল যে সেই সবুজ রঙের আলোয় তিনি যখন গোছগাছ করছেন, হঠাৎ করে দেখা গেল সেই সবুজ রঙের আলোটা আস্তে 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 মুছে গেল। তার মানে তার সামনে এমন কিছু জিনিস এলো যেটা সেই সবুজ আলোটাকে গার্ড করলো, যার জন্য সেই সবুজ আলোটা দেখা গেল না। যখনই সেই সবুজ আলোটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন জ্যোতিষী মহাশয় চোখটা তুললেন। চোখটা তুলে তাকিয়ে তিনি দেখলেন যে তার সামনে একজন লোক এসে দাঁড়িয়েছে। হি সেন্সড, তিনি অনুভব করলেন, ঘ্রাণ পেলেন এ পসিবল ক্লায়েন্ট, তিনি বুঝতে পারলেন একজন সম্ভাব্য ক্রেতা তার এসেছে, তার কাস্টমার একজন এসেছে। অ্যান্ড সেড, তিনি বললেন, ইউ লুক সো কেয়ার ওয়ার্ন, তোমাকে কিন্তু খুবই উদ্বিগ্ন দেখাচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, এটা ভালো হবে যদি তুমি এখানে কিছুক্ষণ বসো অ্যান্ড চ্যাট উইথ মি, এবং আমার সঙ্গে একটু যদি কথা বলো। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, অন্য যে ব্যক্তিটি ছিল সে কিন্তু একটু যেন গজগজ করে, মনের ভেতর গজগজ করে একটা ভেগ রিপ্লাই, ভেগ মানে একটা অস্পষ্ট প্রত্যুত্তর দিল, সে সরাসরি কি বলল বোঝা গেল না। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, তিনি আরেকটু চাপ দিলেন এই আমন্ত্রণে যে এসো এখানে একটু বসো, তোমার সমস্যা কি আছে বলো, তোমাকে মনে হচ্ছে একটু সমস্যা জর্জরিত হয়ে রয়েছে, তোমার সমস্যা আমি দূর করে দিচ্ছি। হোয়ার আপন, যখন থেকে দ্য আদার থার্স্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, এইটা শুনে কি করলো না, অন্য যে ব্যক্তি সে ঠেলে দিল তার পাম মানে হাতের তালুটা আন্ডার হিজ নোজ, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের প্রায় নাকের তলায় ঠেলে দিল। সেইং, দিয়ে বলল, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি কি নিজেকে একটা অ্যাস্ট্রোলজার বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, অ্যাস্ট্রোলজার এই জায়গাটার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতার ভাব অনুভব করলেন। সেড, এবং বললেন, টিল্টিং দ্য আদার স্পার্ম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, তিনি কি করলেন না, আদার্সের স্পাম মানে অন্য ব্যক্তির যে হাতের তালুটা সেটাকে টিল্টিং মানে পরীক্ষা করতে লাগলেন, সেটাকে কোন দিকে নিয়ে গিয়ে না, টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, অর্থাৎ সবুজ রঙের ওই যে আলোকের রশ্মি ছিল যেটা আসছিল বিচ্ছুরিত হয়ে, সেই রশ্মির তলায় কোনো রকমে তার হাতটা নিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে লাগলেন। ইয়োর্স ইজ এ নেচার, এবং সেই যে কথাগুলো সবাইকেই তিনি বলে থাকেন সেইটাই বলতে শুরু করেছেন যে ইয়োর্স ইজ এ নেচার, তোমার স্বভাবটা হচ্ছে। তখন এই লোকটি বলছে, ও স্টপ দ্যাট, দ্য আদার সেড, অন্যজন বলে, এই থামুন থামুন, টেল মি সামথিং ওয়ার্থ হোয়াইল, আমাকে এমন কিছু বলুন যেটা উল্লেখযোগ্য, এইসব সাধারণ লোক ঠকানোর কথা আমাকে বলবেন না। আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড বা পিকিউড যেটা বলবেন, আমাদের যে বন্ধু যার কথা আমরা এখানে বলছি তার যেন গর্বে একটু আঘাত লাগলো যে আমি সকলকে এরকম বলে মন ভুলিয়ে দিই, আর এ আমাকে বলছে যে এরকম বলবেন না। তা তিনি একটুখানি যেন আঘাতপ্রাপ্ত হলেন, তার গর্বে তার গরিমায় একটু আঘাত লাগলো। অ্যাস্ট্রোলজারের যে একটা তার যে প্রাউড ছিল সেটা একটুখানি যেন ক্ষুণ্ণ হলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোয়েশ্চেন, তিনি বলছেন দেখো আমি কিন্তু প্রত্যেক কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য 3 পাই করে চার্জ করি। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, এবং তার পরিবর্তে তুমি যেটা পাবে সেটা কিন্তু তোমার টাকার এগেনস্টে যথেষ্ট ভালো, মানে যে উত্তর আমি দেবো সেটা কিন্তু যা টাকা নিচ্ছি তার তুলনায় অনেক বেটার অ্যান্সার কিন্তু আমি তোমাকে দেবো। অ্যাট দিস দ্য আদার উইথড্রিউ হিজ আর্ম, এইটা শুনে অন্য যে ব্যক্তি সে তার হাতটাকে সরিয়ে নিল। টুক আউট অ্যান আনা, 1 আনা পয়সা বার করলো। অ্যান্ড ফ্লাং ইট টু হিম, এবং সেই 1 আনা পয়সাটাকে ছুঁড়ে দিল তার দিকে। সেইং, বলল, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন আছে জিজ্ঞেস করার জন্যে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ব্লাফ করা মানে হচ্ছে ভুল তথ্য দেওয়া, মিথ্যে কথা বলা, যদি আমি প্রমাণ করে দিতে পারি, প্রুভ মানে প্রমাণ করা, যে তুমি মিথ্যে কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্য আনা, তোমাকে এই আনা পয়সাটা আমাকে তো ফেরত দিতে হবে, টু মি উইথ ইন্টারেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে সুদও দিতে হবে, যে তুমি মিথ্যে কথা বলেছো, আর আমি যদি প্রমাণ করে দিই তুমি মিথ্যে কথা বলেছো, 1 আনা পয়সাটা তো তোমাকে দিতেই হবে, সঙ্গে ইন্টারেস্টও দিতে হবে। তখনই বলছে, ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, বলছে যদি তুমি দেখো
যে আমার উত্তর সন্তোষজনক হয়েছে, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? তখন ওই ভদ্রলোক বলছেন নো, না 5 টাকা দেবো না। তখন এই অ্যাস্ট্রোলজার আবার বলছেন অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে তুমি আমাকে 8 আনা পয়সা দেবে? তাহলে এই অবধি আজকে আমাদের পার্ট 2, যেটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেই অ্যাস্ট্রোলজার্স ডে এর পার্ট 2 আমরা আজকে এই অবধি রাখলাম। পরবর্তী যে পার্টটা পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ করব এবং তাতেই অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণের গোটা গল্পটা সমাপ্ত হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।